नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आज के आमी आबार फिरे आसलाम तोमादेर जोन्नो परेर पार्ट निये आयतघनर कोषे देखी 4। आजकेर भिडियोते आमरा 21, 22, 23 जे तीनटे अंक तोमादेर जोन्नो बड़ो कोश्चेनगुलो बाकी छिलो सेई कोश्चेनगुलो आजके भालो करे आलोचना करे देबो। आशा करी तोमादेर एई भिडियोटा देखार पर कोनो जायगाय कोनो भिडियो देखते होबे ना एबं तोमादेर कोनो रकम कोनो समस्या होबे ना, कोनो रकम कोनो प्रब्लेम तोमादेर थाकबे ना। ठीक आछे, आमी आगेर भिडियो अब्दि 20 अब्दि अंकगुलो करिয়েছিলাম। आजकेर भिडियोते आमरा 21 এর দাগ থেকে अंकगुलो करब এবং ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট কথা বলে রাখতে চাই। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা নাম্বার উঠছে, তো যারা নোটস কিনতে চাইছো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং হিস্ট্রির ওপর তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, তো এতদূর অবধি আমার যা কথা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার আজকে আমরা শুরু করব হচ্ছে 21 এর দাগের অঙ্ক থেকে। তবে তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে রাখতে চাই, যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু সবার আগে পার্ট 1 থেকে পার্ট 4 অবধি মানে যে কটা পার্ট আমরা আগে আলোচনা করে নিয়েছি 20 অবধি 20 দাগ অবধি অঙ্কগুলো আলোচনা করেছি, সব কটা পার্ট কিন্তু পরপর খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে দেখবে। যদি তোমরা কেউ ধৈর্য নিয়ে ভালো করে আগের পার্টগুলো না দেখো তাহলে এই পার্টটা বুঝতে পারাটা কখনো সম্ভব নয়। কারণ তুমি অ ক খ না শিখে যদি চেষ্টা করো আমি রচনা লিখবো, সেটা কখনো নিশ্চয়ই পসিবল হবে না। ঠিক সেরকমভাবে আগের যদি 20টা পার্ট না দেখে মানে 20 অবধি অঙ্কগুলো যদি না দেখে, বেশি পার্ট নেই, 3টে থেকে 4টে পার্ট আছে, যদি তোমরা না দেখে যদি এই পার্টটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করব, সবাই 1 থেকে 20 অবধি অঙ্কগুলো আগে ভালো করে বোঝো, আগে ভালো করে বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করো, তারপরে এই পার্টের ভিডিও দেখো। আশা করি তোমাদের কোনো জায়গাতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। চলো আমি আর কোনো কথা বাড়াবো না, এবার মেন জায়গাতে চলে আসি। ঠিক আছে, তো দেখো প্রথমে যে কোয়েশ্চেনটা দিয়ে রেখেছে তোমাদেরকে কি বলছে যে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারে দৈনিক জলের চাহিদা 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার। মানে 3টে ফ্ল্যাট রয়েছে, মনে করো এরকম রয়েছে 3টে ফ্ল্যাট রয়েছে, মানে একটা বাড়িতে ফ্ল্যাটের 3টে ঘরে এই একটা ঘর রয়েছে, এই একটা ঘর রয়েছে আর এই একটা ঘর রয়েছে। এই 3টে ঘরে প্রথম ঘরে বলছে যে 1200 লিটার জল লাগে, এটা ফার্স্ট ঘর, এই ঘরে ধরলাম 1200 লিটার জল লাগে। এদের লাগে এই সেকেন্ড বাড়ির ফ্ল্যাটে বলছে কত লিটার জল লাগে না হচ্ছে 1050 লিটার জল লাগে। আর থার্ড যে বাড়িটা রয়েছে তাদের কত লিটার জল লাগে, 950 লিটার জল লাগে। ঠিক আছে, তাহলে মোট এদের কত জল লাগে সেটাকে আমি বার করি। দেখো 1050 আর 950 কেজি যোগ করো, তোমরা পাবে হচ্ছে 2000 সাথে যদি মানে 1200কে যোগ করো তাহলে পাবে 3200। দেখো প্রথম বাড়ির লাগছে 1200 লিটার, দ্বিতীয় বাড়ির লাগছে 1050 লিটার, তৃতীয় বাড়ির লাগছে 950 লিটার। তাহলে এদের তিনজনের কত লিটার লাগছে সেটা জানার জন্য আমাদের এদের তিনজনের যে যার যত জল লাগে সেই জলটাকে আমি কি করব, যোগ করব। এটাই নিশ্চয়ই সাধারণ বিষয়, ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তিনজনের কত যদি জল লাগে জিজ্ঞাসা করে তাহলে আমি কি করব, তিনজনের যা জল লাগে সেটাকে আমি যোগ করব, এটা ছাড়া নিশ্চয়ই কিছু করব না। তো তুমি তিনটে যদি এই সব কটাকে যদি যোগ করো তুমি দেখতে পাবে 3200 লিটার জল লাগছে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে 3টি বাড়িতে এখানে কি লিখবো, তিনটি পরিবারে মোট জল লাগে। সো একটা হচ্ছে তোমার কত 1050 আর একটা কত 950, 3টেকে নিয়ে মোট কত লিটার জল লাগে, মোট লাগে হচ্ছে 3200 লিটার। এই 3200 লিটার কি লাগে না হচ্ছে জল লাগে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে 3200 লিটার জল লাগে হচ্ছে 3টে পরিবারে। কিন্তু বলছে এই 3200 লিটার জল লাগার পরেও, এই 3200 লিটার জল লাগার পরেও ওরা চায় যে আরও 25% জল যেন ওদের জন্য মজুদ থাকে। কথাটা আমার ভালো করে বোঝো। তুমি 100 টাকা ব্যাংকে রাখার পরেও চাইছো তুমি আরও 25% টাকা তুমি তোমার ব্যাংকে রেখে দেবে। তাহলে তোমাকে তো 100 টাকা ইনকাম করে ব্যাংকে রাখতেই হবে, তার সাথে আরও 25 টাকা ব্যাংকে রাখতে হবে, তবে তোমার 100 টাকাটা তোমার দরকার মতন তুমি 100 টাকাটা তুলতে পারবে, আরও 25 টাকা তোমার ব্যাংকে থেকে যাবে। আমার কথাটা ভালো করে একটু ঠান্ডা মাথায় শোনো, তাহলে আমার এই কথাগুলো তোমরা বুঝতে পারবে। কি বলছে যে 3200 লিটার জল মানে রাখার পরেও তারা চাইছে আরও 25% জল যেন আরও বেশি থাকে। তাহলে তুমি এই জিনিসটাকে এখন এই সব অ্যামাউন্টে ভেবো না। তুমি কি ভাবো, তুমি এটা ভাবো যে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, মনে করো তোমার ব্যাংকে তুমি 1000 টাকা বা 100 টাকা তুমি রাখলে, তোমার ব্যাংকে তুমি কত টাকা রাখলে, 100 টাকা রাখলে, কিন্তু তোমার মনে হচ্ছে আমি আরও 25% রাখলে আমার ভালো হতো। তাহলে তুমি কি করবে, তোমার 100 টাকা তো তুমি ব্যাংকে রাখবেই, তার সাথে আরও কি করবে, আরও 25% এক্সট্রা রাখবে। তার মানে কি হবে, 100 টাকা প্লাস আরও যে 25 টাকা রাখছো, অর্থাৎ 125 টাকা টোটাল তোমাকে ব্যাংকে রাখতে হবে।
তার মধ্যে কত টাকা তোমার প্রথমে দরকার লাগবে, তোমার দরকার লাগবে হচ্ছে 100 টাকা, সেই টাকাটা তুমি তুলে নেবে, বাকি যে 25 টাকাটা থাকলো সেটা তুমি পরে চাহিদা দরকার পড়লে সেটা ব্যবহার করতে পারবে। ঠিক সেরকমভাবেই এখানে মোট এদের জল লাগে 3200 লিটার, এই 3200 লিটার তো ওদেরকে ওখানে রাখতেই হবে, প্লাস কি করছে এই 3200 লিটারের ওপর আরও 25% জল এক্সট্রা রাখতে চাইছে। তাহলে ওদের সেটার জন্য যে ট্যাঙ্কারটার প্রয়োজন, চাহিদা মেটানোর পর আরও 25% জল রাখতে হলে তাহলে কী লিখতে হবে এখানে, চাহিদা, তো দেখো চাহিদা মেটানোর পর ওরা আরও কত পার্সেন্ট জল রাখতে চাইছে, চাহিদা মেটানোর পর আরও 25% জল রাখতে চাইলে ট্যাঙ্কের আয়তন কত হবে সেটা আগে বার করি। দেখো ওদের চাহিদা কত লিটারের, চাহিদা হচ্ছে 3200 লিটারের, তাহলে এই 3200 লিটার জল তো ওরা অবশ্যই রাখবে, তার সাথে ওরা আরও কী করতে চাইছে, 25% বেশি রাখতে চাইছে। দেখো 3200 লিটারের চাহিদা, তাহলে এটা তো রাখতেই হবে, এর সাথে আরও 25% রাখতে হবে, তাহলে 3200-র ওপরেই 25%-এর হিসাব হবে, তাহলে 3200 × 25/100, আমি 25, দেখো 3200 লিটার তো আমাকে রাখতেই হবে, এই 3200 লিটারের ওপর আরও 25% রাখতে হবে, তাহলে 3200-র ওপর 25%, দেখো 3200-কে 25% দিয়ে গুণ করেছি, 3200 × 25/100, মানে 3200 লিটার তোকে রাখতেই হবে, তার সাথে আরও 3200-র ওপর আরও 25% এক্সট্রা রাখতে হবে। এটা নিশ্চয়ই বোঝা গেছে, এই আইডিয়াটুকু নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই আইডিয়াটুকু যদি ক্লিয়ার করতে পারি, ঠান্ডা মাথায় একটুখানি ভাবো, 3200 লিটার ওদেরকে রাখতেই হবে, তার সাথে আরও 25% এক্সট্রা রাখতে হবে, তাহলে 3200 প্লাস আরও 3200-র ওপর 25%, মানে 3200 × 25/100, এটাই হবে। এবার দেখো এখানের 25-এর 1, এখান দিয়ে 25 কেটে গেল, তাহলে 4 থাকলো, 4 দিয়ে 32কে কাটলাম, তাহলে 800 থাকলো, তার মানে 3200-র সাথে এই 800 যোগ হচ্ছে, তার মানে ওদেরকে যে ট্যাঙ্কটা বানাতে হবে সেই ট্যাঙ্কে যেন 4000 লিটার জল ধরে এরকম একটা ট্যাঙ্ক বানাতে হবে। ভালো করে বোঝো, 3200 লিটার ওদের নর্মাল দরকার, আরও এর ওপর 25% দরকার, তাই জন্য 3200 × 25/100 করা হয়েছে, মানে 3200 লিটার ওদের ট্যাঙ্কের জন্য দরকার, আরও এক্সট্রা দরকার এই অ্যামাউন্টটা। টোটাল ওদেরকে যে ট্যাঙ্কটা বানাতে হবে সেই ট্যাঙ্কে যেন কত লিটার জল ধরে, না হচ্ছে 4000 লিটার জল ধরে। ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ট্যাঙ্কটা, যে ট্যাঙ্কটা বানাতে হবে সেই ট্যাঙ্কে জল কত ধরতে হবে, 4000 লিটারের জল ধরতে হবে। এইটুকু আইডিয়া নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকে গেছে। তাহলে 4000 লিটারের যদি ট্যাঙ্ক হয়, তাহলে ট্যাঙ্কটার আয়তন কত হলো, ট্যাঙ্কটার আয়তন হলো হচ্ছে 4000 লিটার। মানে আমি কোনো জিনিসের মধ্যে যে পরিমাণ কোনো বস্তুকে রাখি সেটাই হচ্ছে তার আয়তন। মনে করো আমি এই বোতলটার মধ্যে 1 লিটার আমি কি রাখতে চাইছি, জল রাখতে চাইছি, এই বোতলটার মধ্যে আমি 1 লিটার জল রাখতে চাইছি, তাহলে এই বোতলটার আয়তন কত হবে, 1 লিটার এই আয়তন হবে। এটাই নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে ওরা ট্যাঙ্কটার মধ্যে জল কত রাখতে চাইছে, 4000 লিটার, তাহলে ট্যাঙ্কটার আয়তন কত হবে বলো, ট্যাঙ্কটার আয়তন হবে হচ্ছে 4000 লিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই জন্যই আমি দেখো কথাটা লিখেছি যে ট্যাঙ্কের আয়তন হবে কত লিটার, 4000 লিটার। নিশ্চয়ই এইটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার প্রশ্ন পড়ো, প্রশ্নতে কি বলছে, প্রশ্নতে বলছে যে ট্যাঙ্কটা বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ, অর্থাৎ দৈর্ঘ্য নেওয়া হয়েছে 2.5 মিটার, প্রস্থ কত নেওয়া হয়েছে 1.6 মিটার, তাহলে একটা জায়গা নেওয়া হয়েছে, বলছে ট্যাঙ্কটার গভীরতা কত হবে, মানে কত গভীর করতে হবে এটুকু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটার যে দৈর্ঘ্য, এখানে আমরা কি করব, ট্যাঙ্কের দৈর্ঘ্য বার করে নিই। ট্যাঙ্কের দৈর্ঘ্য দেখো আমাদের কত দিয়ে দিয়েছে, ট্যাঙ্কের দৈর্ঘ্য, ট্যাঙ্কের দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার দিয়েছে। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় জাস্ট এই কথাটা চিন্তা করো, এটা দেখো মিটারে আছে, কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু কি শিখিয়েছিলাম, 1 লিটার। মানে আমরা যখনই হিসাবটা আমরা লিটারে করতে চাইবো তখন আমাদেরকে যাই থাকুক না কেন ইউনিট, সেটাকে কিসে কনভার্ট করে নিতে হবে, ডেসিমিটারে কনভার্ট করে নিতে হবে। আমার কথাটা ভালো করে বোঝো, আমরা যখনই হিসাবটা লিটারে করতে চাইবো আমাদেরকে যা জিনিস থাকবে না কেন সেটাকে কিসে হিসাব করতে হবে, ডেসিমিটারে হিসাব করতে হবে। তাহলে এখানে যে জিনিসটা দিয়েছে 2.5, এটা কিসে দিয়েছে, মিটারে দিয়েছে, তাহলে আমাকে এটাকে কিসে কনভার্ট করতে হবে, ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে একটা কথা বলো যে মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার প্রসেস কি। মিটারের পরের ঘরই হচ্ছে ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মিটারের ঠিক পরের ঘরটা হচ্ছে আমার ডেসিমিটার। তাহলে মিটারের পরের ঘর ডেসিমিটার, তার মানে আমি সামনের দিকে 1 ঘর এগোচ্ছি, তাহলে 1-এর সাথে একটা শূন্য লাগাবো, 1 ঘর যাচ্ছি বলে একটা শূন্য, 2 ঘর গেলে 2টো শূন্য লাগাতাম। এবার সামনের দিকে যাচ্ছি মানে গুণ, উল্টো দিকে যাচ্ছি মানে ভাগ। আমি মিটার থেকে আমি ডেসিমিটার যাচ্ছি মানে 1 ঘর সামনে যাচ্ছি, তাহলে একটা শূন্য লাগাবো, আর সামনের দিকে যাচ্ছি মানে গুণ করব। বুঝতে পেরেছো? তাহলে 2.5কে আমি গুণ করব কত দিয়ে, না হচ্ছে 10 দিয়ে।
তাহলে করলে এটা কিসে চলে আসবে, ডেসিমিটারে চলে আসবে, বোঝা গেল, এটা আমি থাকলো। ঠিক আছে, আচ্ছা ট্যাঙ্কের প্রস্থ দেখো, ট্যাঙ্কের প্রস্থ ঠিক আছে 1.6 মিটার দেওয়া আছে। ঠিক আছে 1.6 মিটার দেওয়া আছে। তো এটাকেও আমাকে কী করতে হবে, এটাও মিটারে আছে, আমাকে আগেরটা যখন ডেসিমিটারে করেছি এটাকেও ডেসিমিটারে করতে হবে। তাহলে 1.6কে আমি কী করবো, সেই আগের মতনই 10 দিয়ে গুণ করবো, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, ডেসিমিটারে কনভার্ট হয়ে গেল। বুঝতে পেরেছো এতটা অবধি? আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে, ট্যাঙ্কের গভীরতা। তাহলে আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে, গভীরতা জানতে চাওয়া হয়েছে, গভীরতা কত হবে। তো আমি ধরে নিলাম যে গভীরতা হবে ছোট হাতের এইচ ডেসিমিটার। ঠিক আছে, এইচ ডেসিমিটার এটা হবে গভীরতা, আমি ধরে নিলাম, এটা ব্র্যাকেটে লিখে দিলাম ধরি। ঠিক আছে, ধরে নিলাম গভীরতা হবে এইচ ডেসিমিটার। এটুকু নিশ্চয়ই আইডিয়া ক্লিয়ার হয়েছে। তাহলে আমি যে ট্যাঙ্কটা বানাতে চাইছি তার দৈর্ঘ্য আমি এটা জানি, আমি প্রস্থ এটা জানি, আর গভীরতা আমি কত জানি হচ্ছে এইচ ডেসিমিটার। তোমরা নিশ্চয়ই জানো যে যখনই আমরা গভীরতা বলি বা যেটা আমরা উচ্চতা বলি, ট্যাঙ্কের ক্ষেত্রে গভীরতার উচ্চতা একই জিনিস। তাহলে আমরা যখন ট্যাঙ্কের আয়তন, আমাদেরকে কী বার করার টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে ট্যাঙ্কের গভীরতা। তাহলে ভালো কথা, চলো এবার এই ইকুয়েশন থেকে দেখো কি সুন্দর, একদম ইজিলি আমরা ট্যাঙ্কের গভীরতাটা বার করে নিতে পারবো। আমার এইটুকু নিশ্চয়ই সবার টোকা হয়ে গেছে, যদি টোকা না হয়ে থাকে আমি সরে গেলাম, স্ক্রিনশটটা মেরে নাও, আর না হলে তুলে নাও, খাতায় লিখে নাও, হয়ে গেল। আমি এবার মুছছি, দেখে নাও। তো আমি ট্যাঙ্কের যে আয়তনটা বার করেছিলাম সেটা কত বার করেছিলাম, ট্যাঙ্কের যে আয়তনটা হবে, ট্যাঙ্কের কী বার করেছিলাম, আয়তন। তো ট্যাঙ্কের আয়তন কত বার করেছিলাম, 4000 লিটারের ট্যাঙ্ক ছিল ওটা, 4000 লিটার। বুঝতে পেরেছো জিনিসটা, বুঝতে পেরেছো, 4000 লিটারের কী ছিল, আমার ট্যাঙ্ক ছিল। ঠিক আছে, এবার এই 4000 লিটারের যে ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কের যে আয়তনটা সেটা কত ছিল, 4000 লিটার। এটা কিন্তু আমরা এখানে প্রমাণ করেছিলাম 4000 লিটার, এখানে কিন্তু লিখেছিলাম আমি একটু আগে। তাহলে ট্যাঙ্কের আয়তন কত ছিল, 4000 লিটার। ভেবে দেখো, খাতা যারা তুলেছো ভালো কথা, যারা তোলনি তারা তুলে নিতে পারো। আচ্ছা এই ট্যাঙ্কের যে আয়তন, এটা তো আয়তঘনকাকার ট্যাঙ্ক, তাহলে আয়তনের ফর্মুলা কি হয়, ট্যাঙ্কের আয়তন যেহেতু আয়তঘনকাকার ট্যাঙ্ক বা আয়তন মানে আয়তঘন একটা, তার জন্য যে ফর্মুলা হবে আয়তন বার করবার, সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে তোমার প্রস্থ ইন্টু হচ্ছে তোমার গভীরতা। আমি ফার্স্টে লেটারগুলো দিয়ে লিখছি, তোমরা পুরোটা লিখবে, আমি এখানে অত লিখছি না। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, বা তোমরা বলতে পারো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এক্ষেত্রে গভীরতার উচ্চতা একই জিনিস, তাহলে ইকুয়াল টু কত আছে, 4000, যেরকম আছে সেরকম আমি লিখে দিলাম। তো দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমার 2.5 ইন্টু 10, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে আমি এখানে বসাবো 2.5 ইন্টু হচ্ছে 10, এটা আমি দৈর্ঘ্য ভ্যালু, এটা আমি দেখেছি এখানে দৈর্ঘ্যর ভ্যালু এইটা, ইন্টু চিহ্ন আছে, ইন্টু চিহ্ন দেবো। প্রস্থর ভ্যালু কত, প্রস্থর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10, তাহলে প্রস্থর জায়গাতে বসাবো 1.6 ইন্টু হচ্ছে 10। আচ্ছা গভীরতা কত, গভীরতা ধরে নিয়েছি এইচ ডেসিমিটার, তাহলে ইন্টু এইচ বসালাম, ইকুয়াল টু 4000 হচ্ছে, 4000 লিখলাম। আমাকে কাকে বার করতে হবে, আমার টার্গেট হচ্ছে এইচকে বার করা। তাহলে আমরা কি করব, এখানে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে আমার দরকার এইচের ভ্যালু। তো এই যে জিনিসগুলো রয়েছে এরা সব গুণে রয়েছে, যারা গুণে থাকে অঙ্কের নিয়ম অনুযায়ী গুণে যদি এরা থাকে ওপাশে চলে গেলে তারা সব ভাগে চলে যায়, অর্থাৎ এরা সব নিচে চলে যাবে। ঠিক আছে, এরা দেখো 2.5 ইন্টু 10, 1.6 ইন্টু 10, এরা সব গুণে আছে না, গুণে আছে তো, তাহলে এরা সব কোথায় যাবে, নিচে ভাগে যাবে। তাহলে এইচের ভ্যালু কী হবে, এইচের ভ্যালু যেটা হবে, উপরে হলো 4000, নিচে কত আসছে 2.5 ইন্টু 10, এই 2.5 ইন্টু 10টা নিচে আসলো, তারপর 1.6 ইন্টু 10টা নিচে আসবে, 1.6 ইন্টু 10 এখানে আসলো। দেখো আমি এইচটা আমার দরকার, তাই জন্য এইচটাকে আমি বাঁহাতে রেখেছি, বাকি যাদেরকে দরকার নেই তাদেরকে আমি ওপাশে নিচে পাঠিয়ে দিয়েছি। তো এবার ইজি জিনিস হয়ে গেছে অঙ্কটা, এখান থেকে পয়েন্ট তুলবো, তাহলে ওপরে একটা 10 আসবে, এখান থেকে পয়েন্ট তুলবো, তাহলে ওপরে একটা 10 আসবে। 10ই কেন আসছে, কারণ পয়েন্টের পরে এক ঘর আছে, তাই জন্য একের পরে একটা শূন্য আসবে। এবার কোন দিকে আসবে, যদি নিচ থেকে তুলি তাহলে ওপরে আসবে, আর ওপর থেকে তুললে নিচে আসবে। তাহলে এবার দেখো নিচের এই একটা তোমার হচ্ছে মনে করো জিরোর সাথে আমি এর একটা জিরো কেটে দিলাম, এর একটা জিরোর সাথে এর একটা জিরো কেটে দিলাম, তাহলে কি থাকলো 4000, নিচে থাকলো হচ্ছে 25 ইন্টু 16। তো আমি একটু ফ্রেশ করে ভ্যালুটাকে লিখছি, আমি লিখছি এইচ ইজ ইকাল টু 4000 ইন্টু হচ্ছে তোমার 25 ইন্টু হচ্ছে কি তোমার 16, এইটুকু লিখলাম। এবার দেখো কাটাকুটিটা এবার করছি, দেখো 4 দিয়ে এটাকে কাটলাম, তাহলে এখানে 1000 থাকলো, 4 দিয়ে এটাকে কাটার ফলে 4 পড়ে থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 25 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত হচ্ছে 4, আর একটা হচ্ছে 0 কাটি, তাহলে হচ্ছে তোমার কত 4 10 40। তাহলে এইচের যে মানটা দাঁড়ালো, এইচের যে মানটা দাঁড়ালো সেটা দাঁড়ালো হচ্ছে 10 ডেসিমিটার। ঠিক আছে, 10 কত, 10 হচ্ছে তোমার ডেসিমিটার, বুঝতে পেরেছো, 10 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটা যেটা আমরা পাচ্ছি সেটা কত কিসের পাচ্ছি, 10 ডেসিমিটারের ট্যাঙ্ক পাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এটাই তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ট্যাঙ্কটার গভীরতা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছিল। তো দেখো ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 10 ডেসিমিটার,
তো 10 ডেসিমিটার লিখতে পারো, কিংবা এটাকে একটা কাজ করতে পারো, মিটারের যেহেতু তোমাদের বইতে দিয়েছে, তোমরা 10কে আবার 10 দিয়ে ভাগ করে দিয়ে লিখতে পারো 1 মিটার। ঠিক আছে, তোমরা জানো যে ডেসিমিটার থেকে আমি যদি আবার পিছন দিকে ফিরে আসতে চাই, উল্টো দিকে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এক ঘর যেহেতু পিছাচ্ছি ওই জন্য একটা শূন্য লাগিয়ে উল্টো দিকে যেহেতু আসছি, উল্টো দিকে তাহলে ভাগ করব। সোজা দিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ। তাহলে আমি উল্টো দিকে আসছি বলে ভাগ করেছি, 10 ডেসিমিটারটাকে আবার 10 দিয়ে ভাগ করে দিয়েছি, তাই জন্য অ্যান্সার কী এসছে, 1 মিটার এসছে। তাই জন্য ট্যাঙ্কটার যে গভীরতা হতে হবে, অর্থাৎ এইচের যে মানটা হতে হবে, সেই এইচের মানটা কত হতে হবে, 1 মিটার। গভীরতা বোঝা গেল 1 মিটার। তাহলে এতদূর অবধি নিশ্চয়ই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, এতটা অবধি বোঝা গেছে। আচ্ছা চলো দেখো এবার পরেরটা। তো এই কোশ্চেনেরই যে সেকেন্ড পার্টটা দিয়েছে, সেখানে বলছে প্রস্থের দিকে যদি আরও 4 ডেসিমিটার কী করা হতো না, হচ্ছে গভীর করা হতো, 4 ডেসিমিটার আরও বেশি হতো, মানে প্রস্থের দিকটা আরও 4 ডেসিমিটার বাড়ানো হতো, তাহলে গভীরতা কত করতে হতো। আচ্ছা দেখো তো, আমরা এখানে দৈর্ঘ্য কত পেয়েছি, আমরা এখানে দৈর্ঘ্য যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 10, এটার মানে বুঝবে 25 ডেসিমিটার। 25 ডেসিমিটার নিশ্চয়ই তোমরা জানো যে পয়েন্ট যদি পয়েন্টের সাথে যদি 10 গুণ হয়, তাহলে পয়েন্টটা এদিকে এক ঘর সরে, 10 গুণ হওয়া মানে কি, পয়েন্টটা এদিকে একবার সরে। আচ্ছা যারা বুঝতে পারছো না তাদের জন্য অন্য ওয়ে দেখাচ্ছি, 2.5 সাথে কত গুণ আছে, আমার 10 গুণ আছে। তো আমি এটা একটা কাজ করতে পারি, নিচে ওপর দিক থেকে পয়েন্ট তুললে আমার নিচে 10 আসবে, তাহলে এখানে 10 এখানে 10 কেটে যাবে, কত পড়ে থাকবে, 25। সেই জন্য আমি কি বললাম, 2.5 সাথে যদি 10 গুণ হয় তাহলে আমরা বুঝবো 25 ডেসিমিটার। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রস্থর ক্ষেত্রে কী হবে বলো, প্রস্থর ক্ষেত্রে 1.6 সাথে কত গুণ হচ্ছে, 10, 1.6 সাথে 10 গুণ হচ্ছে, তাহলে এটা কত হবে, 2.5 সাথে 10 গুণ হচ্ছিল, তখন হচ্ছিল 25, তাহলে 1.6 সাথে যদি 10 গুণ হয় তাহলে কত হবে, তাহলে এটা নিশ্চয়ই 16 হবে, তাহলে 16 ডেসিমিটার। ঠিক আছে, যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলবো ভাই তোমরা একটু ঠান্ডা মাথায় শোনো, 1.6 সাথে যদি আমি 10 গুণ করি তাহলে কী হবে, এখান থেকে পয়েন্ট তুললে নিচে একটা 10 আসবে, তাহলে এই 10 কেটে যাবে, থাকবে কত, 16। তাই জন্য 1.6কে 10 দিয়ে গুণ করলে আসতে হচ্ছে 16 ডেসিমিটার। এটুকু নিশ্চয়ই আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো বলছে যদি এরকম প্রস্থের দিকে যদি আরও 4 ডেসিমিটার মানে বেশি হতো, প্রস্থটা যদি আরও 4 ডেসিমিটার বেশি হতো, তোমাদের সেকেন্ড পার্টটা দেখো, অঙ্কের যে যতদূর অবধি করালাম তার পরের পার্টটা দেখো কোয়েশ্চেনে কী বলছে, প্রস্থটা যদি আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে তখন প্রস্থ কী হতো, 4 ডেসিমিটার বেশি হলে, 4 ডেসিমি বেশি হলে প্রস্থ কত হতো বলো, 4 ডেসিমিটার বেশি হলে প্রস্থ কত হতো, প্রস্থ হতো 16 তো থাকতো, তার সাথে আরও 4 বেশি হতো, অর্থাৎ 16 + 4, অর্থাৎ তখন যে প্রস্থটা হতো সেটা হচ্ছে 20 কত হবে, 20 ডেসিমিটার হবে। প্রস্থ তখন কত হতো, 20 ডেসিমিটার হতো। এটুকু নিশ্চয়ই আইডিয়া ক্লিয়ার হয়েছে। আমার 16 ডেসিমিটারের নর্মাল প্রস্থ ছিল, কিন্তু বলছে যে 4 ডেসিমিটার যদি আরও বেশি প্রস্থ হতো, তাহলে 16 ডেসিমিটারের সাথে আমার কী করতে হবে, আরও 4 যোগ করতে হবে, তাহলে 16 আর 4 কী হবে, 20 ডেসিমিটার হবে। এবার সেক্ষেত্রে আমার আয়তনটা কত থাকবে, আগে ভাবো, আমার 4000 লিটারের ট্যাঙ্ক, আমার 4000 লিটারই জল দরকার, 3200 লিটার এমনি দরকার, আর আরও 800 লিটার দরকার, টোটাল মিলিয়ে হচ্ছে 4000 লিটার দরকার। আমার ট্যাঙ্কটা তো চেঞ্জ হবে না, আমার 4000 লিটারেরই ট্যাঙ্ক থাকবে, কিন্তু আমি প্রস্থটা বাড়িয়েছি, তাহলে আমার গভীরতাটা কত হবে সেক্ষেত্রে বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার যে ট্যাঙ্কের যে আয়তনটা থাকতো, ট্যাঙ্কের আয়তনটা তো বলেনি যে চেঞ্জ হবে, তাহলে ট্যাঙ্কের আয়তনটা আমার কি থাকবে, ট্যাঙ্কের আয়তন আমার দরকার 4000 লিটারের, তাহলে 4000 লিটার থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি করতে হবে, আমাকে যেটা আমার আয়তনের ফর্মুলা সেটা আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে আমার প্রস্থ ইন্টু হচ্ছে আমার কি গভীরতা, ইকুয়াল টু কত আছে, 4000, তাহলে ইকুয়াল টু 4000 লিখলাম। এবার দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমার এখানে 25, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে এখানে লিখলাম 25, ইন্টু প্রস্থ কত আমার এখানে, প্রস্থ হচ্ছে আমার 20, তাহলে প্রস্থর জায়গাতে আমি লিখলাম 20। গভীরতা কত আমার, গভীরতা হচ্ছে আমার জানি না, এটাই আমাকে বার করতে হবে, তো গভীরতাটাকে আমি এবার ডি ধরে নিলাম। ঠিক আছে, ডি ধরে নিলাম, এবার গভীরতাটাকে আমি ডি ধরে নিলাম, বা নাও ধরতে পারো, ইকুয়াল টু কত আছে, 4000 আছে। ঠিক আছে, তো আমাদেরকে কী বার করতে হবে, এখানে এই যে ডি এর ভ্যালু বা গভীরতার যে ভ্যালু সেটা আমরা বার করবো এক্ষেত্রে। তো চলো, এটা খুব ইজি জিনিস। সিচুয়েশানে এসে আমি কী করবো, এইখানে এসে যেটা করবো সেটা হচ্ছে, আমার যেহেতু ডি এর ভ্যালু লাগবে, এই দুটো জিনিস লাগবে না, তো এরা দুজনে গুণে আছে, তাহলে ওপাশে গেলে ভাগে চলে যাবে। তাহলে এখানে ডি এর ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4000 বাই হচ্ছে 25 ইন্টু দাঁড়াবে হচ্ছে 20। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এখানের একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, 2 দিয়ে 400কে কাটলাম, তাহলে উপরে থাকলো হচ্ছে 200, 25-এর ঘরে নামতা পড়ো, 25 8 হচ্ছে 200। ঠিক আছে, তাহলে কি হলো, আমার যেটা ডি এর যেটা ভ্যালু দাঁড়ালো সেটা দাঁড়ালো হচ্ছে 8। ডি এর মান কত দাঁড়ালো, ডি এর মান দাঁড়ালো হচ্ছে 8, মানে আমাকে যে গভীর যেটা করতে হবে বা যে ডিপ করতে হবে সেটা কত করতে হবে, আমাকে 8 ডেসিমিটার গভীর করতে হবে। এটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক। আশা করি এতটুকু অবধি পুরোপুরি তোমাদের
পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হয়েছে। মানে যে গভীরতাটা এবার হবে সেটা হচ্ছে তোমার কত, 8 ডেসিমিটার। কখন হবে? যখন প্রস্থ 16 মিটার থেকে আমি আরও 4 বাড়িয়ে 20 ডেসিমিটার বানাবো, তখন আমার যে মানে তোমার যে ডিপটা, মানে যেটা আমি গভীর করছি, সেটা আমরা কত করব, 8 ডেসিমিটার গভীর করব। আগে কতটা গভীর করছিলাম? আগে গভীর করছিলাম দেখবে 10 ডেসিমিটার বা হচ্ছে 1 মিটার। তো এবার আমরা কত গভীর করব? এবার আমরা করব 8 ডেসিমিটার। 8 ডেসিমিটার। তোমরা কিন্তু এখানে ইউনিট লেখো না কেউ, তো মনে করে এখানে ইউনিট লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি ডিসিএম, মানে হচ্ছে ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বোঝা গেল জিনিসটা। এবার চলো আমরা পরের অঙ্কটা চলে আসি। দেখো পরের যে অঙ্কটা দিয়েছে 22-এর অঙ্কটা, বলছে 5 ডেসিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন বলে দিচ্ছে 115.5 কেজি। বলছে কিন্তু চাল ভর্তি অবস্থায় বাক্সটার ওজন 880.5 কেজি। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে 12 ডেসিমিটার একটা দৈর্ঘ্যটা, আর প্রস্থটা 8.5 ডেসিমিটার। শুধু বলেছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন যদি 1.5 কেজি হয়, তাহলে বাক্সটার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। আর প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা হিসাবে বাইরের চারপাশ রং করতে হলে কত টাকা খরচ হবে সেটা হচ্ছে হিসাব করতে বলেছে। দেখো যখনই চালের গল্প বলছে, আমাদের একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবতে হবে, ওই বাক্সটার মধ্যে যে চালগুলো থাকবে সেই চালটা বাক্সটার ভেতরে থাকবে নাকি বাক্সটার বাইরে থাকবে। কোশ্চেনের যদি একটু ঠান্ডা মাথায় আমার কোশ্চেনটা শুনে থাকো, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলে সেও বলে দেবে যে চালগুলো অবশ্যই বাক্সটার ভেতরে থাকবে। তার মানে আমাকে কী বার করতে হবে? বাক্সটার ভেতরের আয়তনটাকে বার করতে হবে, তবেই আমি বুঝতে পারবো যে এই বাক্সটার মধ্যে কত চাল ধরছে। বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে একটা কথা ঠান্ডা মাথায় একটুখানি আবার ভাবো, কোনো কথা বলবে না, জাস্ট একটু ঠান্ডা মাথায় একদম সেন্স নিয়ে একদম যেন ভালো করে ভাবো যে আমাকে কী বার করতে হবে? বাক্সটার ভেতরের আয়তনকে বার করতে হবে। বাক্সটার ভেতরের দৈর্ঘ্য আমি জানি, বাক্সটার ভেতরের প্রস্থ আমি জানি, কিন্তু বাক্সটার উচ্চতাটা আমি জানি না, তাই তো? তাহলে আমাকে সেই আয়তনটা কি করে বার করব? ওই বাক্সটার মধ্যে যে পরিমাণ চাল ধরবে সে যতটা আয়তন নিয়ে থাকবে, নিশ্চয়ই বাক্সটার ভেতরে আয়তনটাও ততটা হবে। একটা বাক্সর মধ্যে যে পরিমাণ চাল রয়েছে সেই চালটা যতটা আয়তন জুড়ে ছড়াবে, ঠিক বাক্সটার আয়তনটাও তো ঠিক ততটাই হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি, আবার সেই বোতল আনবো আমার, দিস ইজ মাই ফেভারিট বোতল। ঠিক আছে, কি করব? দেখো এই বোতলের মধ্যে যে পরিমাণ জল ধরবে, এই যে জলটা নিচের দিকে যতটা ছড়িয়েছে বা এই ভেতরে ঢুকে যতটা ছড়িয়েছে, এই জলটা যতটা ছড়ালো বা যতটা এর আয়তন, ভালো করে বোঝো ঠান্ডা মাথায়, জলটা যতটা ভেতরে ছড়াবে বা এর মধ্যে যে পরিমাণ জল ধরছে তার যেটা আয়তন হবে সেটাই তো এই বোতলটার আয়তন হবে। এর ভেতরে যে জলটা ধরবে সেটার যা আয়তন, সে যতটা আয়তনে ছড়াবে সেটাই হচ্ছে এই বোতলটার আয়তন হবে। আমার যদি 2 লিটারের বোতল হয় তাহলে জলটা আরও বেশি ছড়াবে, 3 লিটারের বোতল হলে আরও বেশি ছড়াবে, 1 লিটারের বোতল হলে কম ছড়াবে। তার মানে নিশ্চয়ই কী বুঝবো যে এর ভেতরে যে আয়তনটা জলের, যেটা জলের আয়তন, সেটাই হচ্ছে এর বোতলটার আয়তন। তার মানে আমাকে কী বার করতে হবে? বাক্সটার ক্ষেত্রে বাক্সটা যেহেতু চালের বাক্স, তাহলে যতটা কিসের আয়তন? চালের যেটা আয়তন সেটাই হচ্ছে কিসের আয়তন? ওই বাক্সটার আয়তন। তাহলে একটা কথা ঠান্ডা মাথায় বোঝো। দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে চালের ওজন যদি বার করতে চাই, তাহলে আমাদেরকে চালের ওজন আর বাক্সের ওজনের মোট যে ওজনটা ছিল আর এখানে যেটা বাক্সের ওজন ছিল তার মধ্যে থেকে 115.5 কেজিটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? দেখো 5 থেকে 5 বাদ গেলে 0 হবে, 0 থেকে 5 বাদ গেলে 5 হবে, যেহেতু এখানে একটা 1 এসছে তাহলে এখানে 1 ধার দিয়ে দেবো, অর্থাৎ 6, আর এখানে হবে তোমার হচ্ছে 7। বিয়োগ করে দেখে নেবে এটা থেকে এটা 765.0 কেজি আসবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো যারা বোঝোনি তাদেরকে একবার কনসেপ্টটা বোঝাই। দেখো এখানে মনে করো এটা হচ্ছে তোমার বাক্স, আর এই বাক্সের মধ্যে মনে করো এখানে তোমার কি রয়েছে? না রয়েছে হচ্ছে চাল রয়েছে। ভালো করে বোঝো, এখানে চাল রয়েছে। তো এখানে যদি চাল থাকে তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, আমি চাল, এর মধ্যে যে চাল রয়েছে আর এই বাক্সটা রয়েছে, এই চাল আর এর মধ্যে যে বাক্সটা রয়েছে, এই দুটো ওজন মিলিয়ে বলছি হচ্ছে এটা 880.5 কেজি। আর এখানে যেটা শুধু এই বাক্সটা রয়েছে এটার যে ওজনটা সেটা আমি বলে দিচ্ছি হচ্ছে 115 কিছু একটা কেজি, 115.5 কেজি। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, এর মধ্যে বাক্সটার মধ্যে রয়েছে চাল আর রয়েছে এই বাক্সটা, দুটো মিলে হচ্ছে 880.5। আর আমাকে বার করতে হবে শুধু চালকে, আমাকে বার করতে হবে শুধু চালকে। তাহলে আমি কি করব? এই বাক্সটাকে বাদ দিয়ে দেবো, এই বাক্সটাকে নিশ্চয়ই বাদ দিয়ে দেবো। বাক্সটাকে বাদ দিলে আমার কি পড়ে থাকবে? বাক্সটাকে বাদ দিলে শুধু চালটা পড়ে থাকবে। তাহলে আমার তখন কি বেরোবে? চালের ওজন বেরোবে। সেই জন্য
চাল আর বাক্সর যে মোট ওজন ছিল তার থেকে আমি বাক্সের ওজনকে বাদ দিয়েছি, দিয়ে দেখো এখানে শুধু চাল পড়ে আছে। তাহলে আমি যেটা এখানে এইটা থেকে এইটাকে বিয়োগ করছি, করে আমি অ্যাকচুয়ালি এখানে কাকে পাচ্ছি? চালের ওজনকে পাচ্ছি। চালের ওজন নিশ্চয়ই বুঝতে পেরেছো। চালের ওজন বার করবার জন্য কি করব? চাল আর বাক্সের যেটা মোট ওজন তার থেকে বাক্সের ওজনটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানের বাক্সের ওজনের আগে দেখো প্লাস সাইন, এখানে বাক্সের ওজনে দেখো মাইনাস সাইন, তাহলে এইটা কেটে যাচ্ছে টোটালি। তাহলে কে পড়ে থাকছে? শুধু চাল। তাহলে চালের ওজন কত হচ্ছে? 765 কেজি। বোঝা গেল জিনিসটা? এবার একটা কথা ভাবো, যখনই আমি একটা বাক্স নেব, বাক্সের মধ্যে আমি যখনই চাল ঢালবো, কি ঢালবো? বাক্সের মধ্যে যখনই আমি চাল ঢালবো তখন আমার কি হবে? চালগুলো কোথায় পড়বে? এখানে পড়বে। এবং চালটা পড়ার পরে এখানে যখনই উপর থেকে যখন চাল ঢালছি, এখানে যখন চাল পড়লো, পড়ার পরে চালটা নিশ্চয়ই এই কোণগুলোতেও ছড়াবে, এই কোণগুলোতেও ছড়াবে, এই ওপরেও উঠবে, এই মাঝখানেও থাকবে, সব জায়গায় নিশ্চয়ই সমানভাবে ইকুয়ালি ছড়াবে, তাই তো? তার মানে আমি যে চালটা এর মধ্যে ঢালবো, আমার চাল এই কোণগুলোতেও ছড়াবে, এই কোণগুলোতেও ছড়াবে, এই ওপরের সাইডেও ছড়াবে, এইখানেও ছড়াবে, এইখানেও ছড়াবে, মাঝখানেও থাকবে, সব জায়গায় থাকবে। তার মানে এই চাল যেটা আমি এর মধ্যে ঢালছি, সেই চালের যা আয়তন, অর্থাৎ ও যতটা পর্যন্ত ছড়াচ্ছে চারিদিকে, অর্থাৎ চালের যে আয়তন সেটাই হচ্ছে এই বাক্সটার আয়তন। হ্যাঁ কি না? আমি তোমাদেরকে তাই বলেছি যে এই ধরো বাক্স নিলাম, এর মধ্যে চাল আমি ঢালছি, ঢালার পরে এই চালটা যে চারিদিকে, এই বাক্সর চারিদিকে থাকবে, চারিদিকে ছড়িয়ে থাকবে, এই কোণগুলোতেও থাকবে, এই কোণগুলোতেও থাকবে, এই ওপরেও থাকবে, অর্থাৎ এই পুরো বাক্সটার মধ্যে ছড়াবে। তাহলে এই বাক্সটার মধ্যে যে চালটা চারিদিকে ছড়াচ্ছে, সেই চালের যেটা আয়তন সেটাই হবে এই বাক্সটার আয়তন। এটুকু বোঝা গেছে কিনা বলো? এটুকু যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমাকে এইটুকু বার করতে হবে, যেটা চালের আয়তন কত এখান থেকে বার করতে হবে। কেন? চালের আয়তনটা যদি আমি বার করতে পারি তাহলে এই টোটাল বাক্সটার কত আয়তন হচ্ছে সেটাও আমি বার করতে পারবো। কারণ আমি তো তোমাদেরকে এই কারণেই এতবার বোঝাচ্ছি যে চালটা এখানে পড়ার পরে চারিদিকে ছড়াবে, এই কোণগুলোতেও আসবে, এই কোণগুলোতেও আসবে, এই সাইডেও আসবে, এই মাঝখানেও আসবে, অর্থাৎ চালের যেটা আয়তন হবে, চালের যেটা আয়তন হবে, ঠিক আছে, সেটাই এই কিসের আয়তন হবে? বাক্সের আয়তনের সাথে সেম হবে। তাহলে আমাকে কী বার করতে হবে? চালের আয়তন বার করতে হবে। ঠিক আছে? তা দেখো প্রশ্নতে একটা লাইন দিয়েছে, দিস ইজ মাই ফেভারিট লাইন। এই লাইনটা ধরে অঙ্ক না করলে এই অঙ্কটা কোনো দিন নামবে না। সেটা হচ্ছে কি বলেছে যে 1.5 কেজি হবে হচ্ছে 1 ঘন ডেসিমিটার চালের আয়তন। ঠিক আছে? 1 ঘন ডেসিমিটার চালের আয়তন কত হবে? 1.5 কেজি। তাহলে আমাকে কি এখানে চালের ওজনটা বার করা টার্গেট? উত্তর হচ্ছে না। ওজন তো আমি জানি চালের ওজন কত, 765.0 কেজি, বা আমি এটাকে লিখতেই পারি, এই পয়েন্টের পর 0 থাকলে তার কোনো ভ্যালু থাকে না, আমি এটাকে লিখতেই পারি 765 কেজি। বোঝা গেল? সিম্পলিসিটির জন্য, সহজ সরল করবার জন্য। কারণ পয়েন্টের পর 0 থাকলে সেটা না লিখলেও চলে, তাহলে শুধু 765 কেজি লেখা যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাকে যেটা কোশ্চেনে দিয়েছে, ভালো করে পড়ো জিনিসটা, কি দিয়েছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলে দিয়েছে 1.5 কেজি। ঠিক আছে? তাহলে আমাকে তো ওজনটা আমি জানি, ওজনটা তো আমার বার করা টার্গেট না, আমার উল্টো জিনিসটা বার করা টার্গেট, যেটা হচ্ছে 1.5 কেজি চালের ওজন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে এত চালের ওজন কত ঘন ডেসিমিটার? ঘন ডেসিমিটারে দেওয়া আছে মানে ওইটা কি? আয়তন দেওয়া আছে। তাহলে আমাদেরকে ওই লাইনটাকে কাজে লাগাতে হবে যে আমাকে কি বলেছে? 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কেজি। আমি কথাটাকে ঘুরিয়ে বলবো, অর্থাৎ 1.5 কেজি চাল মানে হচ্ছে কত? 1 ঘন ডেসিমিটার। এটা বুঝতে পেরেছো? বলো, এটা বুঝতে পেরেছো? 1.5 কেজি চাল মানে কত হলো? 1 ঘন ডেসিমিটার হলো। তাহলে এবার আমাকে এখানে দেখতে হবে আমার চাল কত কেজির? 765 কেজির। তাহলে চালের এই কেজির জায়গাতে কেজি বসাই, তাহলে 765 কেজি চাল মানে কত হবে? এই 765টা গিয়ে ওপরে গুণ হবে, আর এই 1.5টা এসে নিচে ভাগ হবে। তার মানে কি হবে? 765 ইন্টু হচ্ছে 1 বাই হচ্ছে তোমার কত? 1.5। তাহলে এখান থেকে পয়েন্ট যদি আমরা তুলি তাহলে আমার ওপরে একটা 10 চলে আসবে। আচ্ছা, এবার যদি 15 দিয়ে ধরো কাটাকুটি করছি, তাহলে কি হবে আমার? 5 15 হচ্ছে 75। ঠিক আছে? হাতে থাকলো 1 আর 5, অর্থাৎ হচ্ছে তোমার 15কে 15, অর্থাৎ কত হচ্ছে? 510 ঘন ডেসিমিটার। 510 ঘন ডেসিমিটার হচ্ছে। ঠিক আছে? 510 ঘন ডেসিমিটার হচ্ছে। 4 15 60, 5 15 75, আর 1 আর 5 থাকলো অর্থাৎ 51। তাহলে 51 আর এই 10 মিলে 510 ঘন ডেসিমিটার হচ্ছে। আচ্ছা, এই দেখো ইউনিটটা কি বেরিয়েছে? ঘন ডেসিমিটারে।
ঘন ডেসিমিটার কার ইউনিট হয়? অবশ্যই আয়তনের, কারণ বর্গক্ষেত্র বা মানে ধরো ক্ষেত্রফল আমি বার করছি, ক্ষেত্রফলের ইউনিট হলে আমরা কি বলবো? বর্গ ডেসিমিটার বা বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। আর আয়তনের ইউনিট বললে আমরা কি বলবো? ঘন ডেসিমিটার বা ঘন মিটার বা ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে যেটা বেরোচ্ছে সেটা বেরোচ্ছে ঘন ডেসিমিটারে, তার মানে নিশ্চয়ই এটা বুঝবো যে এটা আমাদেরকে কি বেরিয়ে গেল? এটা আমাদের আয়তন বেরিয়ে গেল। এটুকু ক্লিয়ার? তাহলে এই যে 510 ঘন ডেসিমিটার, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের আয়তন। কিসের আয়তন? এটা হচ্ছে আমাদের চালের আয়তন। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 1.5 কেজি চালের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 765 কেজি চালের আয়তন মানে হচ্ছে 510 ঘন ডেসিমিটার। এবার আমি তোমাদেরকে এখানে একটা জিনিস বুঝিয়েছিলাম, চালটা এর মধ্যে থাকা চালটা এই বাক্সটার মধ্যে যে আয়তন নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যে আয়তন নিয়ে চারিদিকে এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেটাই হচ্ছে এই বাক্সটার আয়তন হবে। তার মানে এই যে 510 ঘন ডেসিমিটারটা লিখেছি, এটা অবশ্যই চালের আয়তন ঠিকই, কিন্তু এটা কার আয়তন? অবশ্যই বাক্সেরও আয়তন, কারণ এই চালটা তো বাক্সের মধ্যে চারিদিকে ছড়াবে, অর্থাৎ চালের যেটা আয়তন হলো সেটা কার আয়তন হলো? বাক্সেরও আয়তন হলো। তাহলে জন্য আমি এখানে লিখবো এটা কিসের আয়তন? বাক্সের আয়তন লিখতে পারি এর সাথে, বাক্সের আয়তন। এটা নিশ্চয়ই লেখা যায়, এটা লেখা যায় যে বাক্সের আয়তন আমার কোনটা? 510 ঘন ডেসিমিটার। এবার আমি দেখো বাক্সের এই আয়তনটাকে কাজে লাগিয়ে কি সুন্দর আমি উচ্চতাটাকে বার করে নেবো। আমাদেরকে এইটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো, যে বাক্সের আয়তন মানে হচ্ছে এটা। তাহলে আমি কিন্তু আর এটা লিখবো না, আমি জাস্ট মানে এগুলো মুছে দিচ্ছি। দাঁড়িয়েছে সেটা কত দাঁড়িয়েছে? 510 ঘন ডেসিমিটার, 510 ঘন ডেসিমিটার এটা দাঁড়িয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে বাক্সের আয়তন কত দাঁড়িয়েছে? 510 ঘন ডেসিমিটার। তাহলে আমাকে একটা কথা বলো, বাক্সের আয়তন তো এটা দাঁড়িয়েছে, তো বাক্সের আয়তনের ফর্মুলা কি? বাক্সের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে আমার প্রস্থ ইন্টু হচ্ছে আমার উচ্চতা। আমি ফার্স্টে লেটারগুলো দিয়ে লিখছি, ঠিক আছে? তোমরা পুরোটা লিখবে। ইকুয়াল টু কত আছে? 510। তাহলে বাক্সের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ইকুয়াল টু কত হচ্ছে? 510। তাহলে ভাবো বাক্সের যেটা দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে কোশ্চেনে, সেটা কত দেওয়া আছে? দেখো বাক্সের আয়তনের যেটা দৈর্ঘ্য দেওয়া আছে সেটা 12 দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে 8.5। তাহলে দৈর্ঘ্যের জায়গাতে আমি লিখলাম 12, প্রস্থটা দেখে নেবে, প্রস্থ দেওয়া আছে 8.5, আর মাঝখানে কি চিহ্ন বসানো আছে? ইন্টু উচ্চতার জায়গাতে উচ্চতা বসলো, ইকুয়াল টু কত আছে? 510। আমাকে কার ভ্যালু বার করতে হবে? আমাকে বার করতে হবে উচ্চতার ভ্যালু। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ যেটা আছে সেটা কী হবে? নিচে ভাগে চলে যাবে। তাহলে উচ্চতা ইকুয়াল টু যেটা হবে 510-এর জায়গাতে 510 থাকলো, এই দেখো 12 আর 8.5 এখানে গুণে আছে, তাহলে গুণে থাকলে এরা নিশ্চয়ই কিসে যাবে? অবশ্যই ভাগে যাবে। তাহলে আমি এখানে কি করলাম? 12 ইন্টু লিখলাম হচ্ছে 8.5, বোঝা গেল? তো এখান থেকে আমি পয়েন্ট তুললাম, পয়েন্ট তুললে আমার ওপরে একটা ফ্রিতে 10 পেয়ে যাব, ঠিক আছে? এবার দেখো আমি যদি 5 দিয়ে 10কে কাটি, তাহলে আমার কত থাকছে? 5 দিয়ে কাটলে এটা হচ্ছে আমার 17 হচ্ছে, 5 17 85, 5 দুগুণে 10। 2 দিয়ে 12কে কাটলাম, নিচে থাকলো হচ্ছে 6। আচ্ছা 17 দিয়ে যদি 51কে কাটি, তাহলে 3 17 হচ্ছে 51, আর পাশে থাকলো 30। 6 দিয়ে যদি এবার 30-এ কাটি, তাহলে থাকলো হচ্ছে আমার 5। তাহলে আমাদের যেটা উচ্চতা দাঁড়ালো, উচ্চতা দেখো সব কাটাকুটি হয়ে গেছে, কাটাকুটি হয়ে যাওয়ার পর শুধু 5 পড়ে আছে। তাহলে উচ্চতা কত দাঁড়ালো? 5 ডেসিমিটার দাঁড়ালো। এটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে উচ্চতা আমার কত দাঁড়ালো? 5 ডেসিমিটার। এটুকু আইডিয়া ক্লিয়ার? তাহলে উচ্চতা আমাদের কত হলো? 5 ডেসিমিটারের উচ্চতা হলো। তার মানে আমাদের যে বাক্সটা, তার যে ভেতরের যে উচ্চতাটা হতে হবে সেটা কত হতে হবে? 5 ডেসিমিটার। আমরা যখন ভেতরের পার্ট বার করছি বা আয়তন বার করছি, সেক্ষেত্রে আমরা কি করছি? সেক্ষেত্রে আমরা ভেতরের জিনিসটা করবার জন্য আমরা নর্মালি কিন্তু কিছু করিনি, কিন্তু এর পরবর্তীকালে যে পরের যে জিনিসটা করব সেটা করতে গেলে আমাদের একটুখানি চেঞ্জ করতে হবে এখানে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় ভাববে, একটু চেঞ্জ আছে। পরেরটা কিন্তু আমাদের কি করতে হবে? বাইরের কাজ করতে হবে, এবং বলে দিয়েছে বাক্সটা পুরু। এবার একটা গল্প আসবে। দেখো বন্ধুরা, এইখানে আমি যে ক্যালকুলেটার নিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, ভালো করে বোঝার চেষ্টা করো। এই ক্যালকুলেটারের এই সাইডে দেখো, এই যে বিটটা, এই বিটটা এতটা পুরু, এই বিটটা, এই যে এই বিটটা, এই যে সরু যে বিটটা, এটা এতটা চওড়া, তাই তো? দেখো ভালো করে, এটা এতটা চওড়া, ঠিক আছে? আবার এপাশে দেখো এতটা চওড়া। আমি যখন পুরু বলবো, এই যে জিনিসটার যেটা আমি এখান থেকে এতটুকু হচ্ছে আমার ভেতরের লেন্থ, এমনি ক্যালকুলেটারটার আমার ভেতরের লেন্থ কত? আমি যদি ভেতরের তোমাকে প্রস্থটা বলি, তাহলে আমার এখান থেকে শুরু করে এতটুকু, ঠিক আছে? কিন্তু যখন আমি পুরুত্ব কিছু করব, বা আমি যদি কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে, তাহলে আমার কি আসছে দেখো, এই ক্যালকুলেটারের মধ্যে এখান থেকে এতটা তো আমার হচ্ছে দৈর্ঘ্য নর্মালি, আর তার সাথে আমার এদিকে কিছুটা বাড়ছে, আবার এদিকে কিছুটা বাড়ছে, অর্থাৎ আমার দুদিকে কিন্তু কিছুটা পুরু হচ্ছে, আরও এদিকে কিছুটা পুরু হচ্ছে, আবার এদিকে কিছুটা পুরু হচ্ছে। তার মানে যখনই আমি কোনো জিনিসের বাইরে হিসাব করব, তখন আমার এদিকের পুরুত্বটা যোগ হবে, আবার এদিকের পুরুত্বটা যোগ হবে, তাহলে আমি এদের টোটাল বাইরের যে হিসাবটা সেটা আমি পাবো, ঠিক আছে? তাহলে এবার দেখো বাক্সটার ক্ষেত্রে কি বলছে, যে 5 সেন্টিমিটার পুরু, ঠিক আছে?
আমাকে এটা সেন্টিমিটারে দিয়েছে, আর বাকি যা ইউনিট দিয়েছে সব মিটার ডেসিমিটারে দিয়েছে। তার জন্য আমি কি করব, এই যে 5 সেন্টিমিটারটা রয়েছে সেটাকে ফার্স্টে ডেসিমিটারে চেঞ্জ করব। করার নিয়ম কি, 5কে 10 দিয়ে ভাগ করতে হয়। তবে আমার সেটা কিসে আসে, ডেসিমিটারে আসে, তোমরা নিশ্চয়ই জানো, কারণ আমি সেন্টিমিটার থেকে আমি উল্টো পথে এক ঘর আসছি। মিটার, তারপর ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। আমি সেন্টিমিটার থেকে এক ঘর পিছিয়ে ডেসিমিটারে আসছি, মানে আমাকে একটা 0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত আসবে, 0.5 ডেসিমিটার। এটুকু নিশ্চয়ই তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে, কারণ 5কে 10 দিয়ে ভাগ করে দেখো 0.5 পাবে। ঠিক আছে, কারণ পয়েন্ট কী হবে, এক ঘর এদিকে সরবে। তাহলে 0.5 ডেসিমিটার কী হচ্ছে, আমার বাক্সটা কতটা হচ্ছে তোমার পুরু সেটা আমরা বার করলাম, 0.5 ডেসিমিটার পুরু। এবার একটা কথা ভাবো, এখানে যদি তোমার একটা কোনো বাক্স থাকে, এইখানে কোনো একটা বাক্স রয়েছে মনে করো, ঠিক আছে, এখানে মনে করো কোনো একটা বাক্স রয়েছে, এই বাক্সটার তুমি যখন পুরুত্ব বাড়াবে তখন কি করবে, এই সাইডেও পুরু করবে, আবার এই সাইডেও তুমি পুরু করবে, আবার তুমি এই সাইডেও পুরু করবে, ঠিক আছে, আবার এই ওপরেও পুরু করবে, নিচেও পুরু করবে। মানে পুরুত্বটা যখন বাড়বে, দৈর্ঘ্য যখন আমি হিসাব করব তখন আমার এদিকেও কিছুটা পুরু হবে, আবার এদিকেও কিছুটা পুরু হবে, তাই তো। আমি যদি পেনের এই ঢাকনাটার কথাও বলি, নর্মালি পেনটার দেখো, পেনটার দৈর্ঘ্য বলতে এইটুকু আমরা বুঝছি, এইটুকু, জাস্ট এইটুকু, মানে এইটুকু হচ্ছে তোমার পরিধি হবে পেনটার, গোল পেন যেহেতু। আর আমি যখন এই ঢাকনাটা এর মধ্যে ঢোকাচ্ছি তখন কি হচ্ছে দেখো, জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করো, এই ঢাকনাটার জন্য কি হচ্ছে, এই পেনটার এই সাইডে পুরুত্বটা বাড়ছে, ভালো করে বোঝো, এই পেনটার এই সাইডে আমার পুরুত্বটা বাড়ছে কিছুটা, আবার এই সাইডেও বাড়ছে, দুদিকেই বাড়ছে, এই সাইডেও দুদিকে বাড়ছে। সেরকমভাবে দৈর্ঘ্যটা যখন বাড়ালাম এদিকেও একটু বাড়বে, এদিকেও একটু বাড়বে, যতটুকু পুরু এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, মানে দুদিকে বাড়ছে। তাহলে আমার বাক্সটা নর্মালি দৈর্ঘ্য কত দিয়েছিল, তাহলে আমি 12 লিখব, কিন্তু আমার যে পুরু সেটা কত ডেসিমিটার পুরু, সেটা হচ্ছে 0.5 ডেসিমিটার পুরু। আমি যখন বাক্সটার বাইরে হিসাব করছি, আগেরটা ভেতরের কেস ছিল, আর পুরু কোন দিকটা হবে, বাইরের দিকটা হবে, ভেতরের দিকটা তো হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমার বাক্সটার যেটা বাইরের দৈর্ঘ্য হবে সেটা কি হবে, 0.5 ডেসিমিটার করে দুদিকে বাড়বে, এদিকেও বাড়বে আবার এদিকেও বাড়বে। তার জন্য আমি কি করব, বাক্সর সাথে 12-র সাথে আমি 0.5 যোগ করব একবার, আবার আমি কি করব 0.5 যোগ করব একবার। তোমরা চাইলে 0.5-এর সাথে 2 গুণ করতে পারো। তারপরে যখন প্রস্থ বার করব, প্রস্থ আমার দেওয়া ছিল 8.5, তাহলে আমি সেটা করবার জন্য কি করব, আমি দুবার 0.5 যোগ করব। আমি যখন প্রস্থ হিসাব করব তখন আমার দুবার 0.5 যোগ হবে এর সাথে। আবার যখন আমি উচ্চতা বার করব, উচ্চতা আমার 5 বেরিয়েছিল, তাহলে আমি 0.5 এখানে একবার যোগ করব, আর একবার আমি 0.5 যোগ করব, এই হয়ে গেল আমাদের জিনিস। তাহলে এবার এটা ক্যালকুলেট করো, 0.5 আর 0.5 মানে হচ্ছে 1 এর সাথে 12 যোগ হবে, মানে এখানে আসবে 13, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তারপর আছে তোমার 8.5 ছিল, তাই তো, হ্যাঁ 8.5 ছিল, তার সাথে হচ্ছে 0.5 মানে হচ্ছে 9 হলো, 9-এর সাথে আরও 0.5 মানে হচ্ছে 9.5 হলো, 9.5। তারপর দেখো এখানে 0.5 আর 0.5 মানে 1-এর সাথে 5-এর যোগ মানে হচ্ছে 6, তাহলে 13 ডেসিমিটার, এটা হচ্ছে 9.5 ডেসিমিটার, এটা হচ্ছে 6 ডেসিমিটার। বোঝা গেল জিনিসটা। এবার বাক্সটার এই ক্ষেত্রে তোমাকে কী বার করতে বলেছে, বাক্সটার রং করতে হবে। তো রং করা মানে কি, আমি যদি বাক্স নিই আর বাক্স যদি বাইরের 4টে সাইড রং করি, তাহলে আমি বাক্সটার আমার কী বার করতে হচ্ছে, বাক্সটার আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, বা যেটা বাক্সর ক্ষেত্রে, যেটা আয়তঘনের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। আমি যদি এই বাক্সটা নিই, ধরো এটা মনে করো পেন, ঠিক আছে, তাহলে এই পেনটা যদি আমি 4টে সাইড যদি রং করি, এখানেও রং করবো এখানেও রং করবো, তাহলে আমি কী করবো, এর টোটাল যে ক্ষেত্রফলটা, টোটাল কতটা ক্ষেত্রফল আমাকে রং করতে হবে সেটা আমাকে বার করতে হবে। আর সেটা যদি নাও বুঝতে পারো পরীক্ষার হলে, তাহলে একটা দেখো ওইখানে যেটা লাইন লিখেছে লাস্ট লাইনটা, সেটা দেখে বুঝবে যে প্রতি বর্গ ডেসিমিটারে, মানে কি কথাটা বলছে দেখো, বর্গ ডেসিমিটার মানে কি ক্ষেত্রফলের কথা বলেই দিচ্ছে তোমাকে। তার মানে এখানে কী বার করতে হবে, অবশ্যই ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বাক্সটার কী বার করবো, বাক্সটির ক্ষেত্র এখানে বার করবো, সেটা হচ্ছে বাক্সটির কী বার করবো, বাক্সটির বার করবো হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো দেখো বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখানে বার করব। আমাদের এখানে টার্গেট কী হবে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করা। তাহলে সেটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু হচ্ছে তোমার কি উচ্চতা, প্লাস প্রস্থ ইন্টু কি ইন্টু হচ্ছে উচ্চতা, প্লাস দৈর্ঘ্য ইন্টু কী করা ইন্টু হচ্ছে প্রস্থ করা। বোঝা গেল। তো এখানে দেখো 2-এর জায়গাতে 2 বসালাম, দৈর্ঘ্যর ভ্যালু কত, দৈর্ঘ্যর ভ্যালু হচ্ছে 13, তাহলে 13 বসালাম, ইন্টু উচ্চতার ভ্যালু কত, উচ্চতা হচ্ছে 6 বসালাম, প্লাস প্রস্থর ভ্যালু কত, প্রস্থর ভ্যালু হচ্ছে 9.5 বসালাম, ইন্টু উচ্চতার ভ্যালু কত 6 আছে বসালাম, প্লাস
দৈর্ঘ্য আর হচ্ছে কার গুণ করতে হবে, প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে তোমার 13 আর প্রস্থ হচ্ছে 9.5, 9.5 বসালাম। তাহলে বসানোর পর আমার যেটা আসছে, 2টা বাইরে থাকলো, 13 আর 6 গুণ করলে 78 ভেতরে বসছে, এই দুটো গুণ হয়ে, প্লাস 9 আর 6 গুণ হয়ে তোমার বসছে যেটা, দেখো 6 9 54 আর 0.5 সাথে যদি তোমার গুণ করো হচ্ছে 6 মানে 3 থাকবে, তাহলে 54 আর 3 হচ্ছে তোমার 57, ঠিক আছে। আর 100 তোমার 9 আর হচ্ছে তোমার গুণ করলাম হচ্ছে 13, তাহলে 9 13 হচ্ছে তোমার কত হবে, 117, ঠিক আছে। 117 আর 6.5 যোগ হবে মানে হচ্ছে 123.5 হবে, 9-এর সাথে 9.5 গুণ করলে, করে দেখো 9-এর সাথে এটার গুণ 123.5 পাবে, ঠিক আছে। তো সব কটাকে যদি যোগ করো তাহলে তোমাদের অ্যান্সার যেটা আসবে তার সাথে করব হচ্ছে আমি 78-এর যোগ করে, আমার যেটা আসছে এই সোজাসুজি পয়েন্ট নামলো, এখানে 5 আছে নামলো, 8 আর হচ্ছে 7 আর 3 10 মানে 18-র 8, হাতে থাকলো হচ্ছে 1 থাকলো, তাহলে 7 আর 2 9, হাতে 1 ছিল 10 আর 5 15-র 5, হাতে থাকলো কি, হাতে থাকলো হচ্ছে তোমার 1, তাহলে 1 আর 1 2, তাহলে 258.5 হলো, তাহলে 2 × 258.5 আমার দাঁড়ালো। তো এটাকে গুণ করার পর আমার যেটা দাঁড়াবে, 5 2 10 0, হাতে থাকলো 1, তাহলে 8 2 16 আর 1 17 7, হাতে থাকলো হচ্ছে 1, 5 2 10 আর 1 11-র 1, হাতে থাকলো কত, হাতে থাকলো হচ্ছে 1, 2 2 4 আর 1 5, অর্থাৎ 517.0 মানে 517, এটাকে আমি লিখতে পারি 517 বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, ঠিক আছে। আমি লিখতেই পারি এটা বর্গ ডেসিমিটার, পয়েন্টের পর 0 না লিখলেও চলে, তাই জন্য লিখতে পারি 517 বর্গ ডেসিমিটার। তাহলে 517 বর্গ ডেসিমিটার এই যে জায়গাটা বেরিয়েছে, এই টোটাল 517 বর্গ ডেসিমিটার আমাকে কি করতে হবে না হচ্ছে 517 বর্গ ডেসিমিটার আমাকে রং করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 517 বর্গ ডেসিমিটার আমাদেরকে যদি রং করতে হয় এবং তার জন্য যদি প্রত্যেক বর্গ ডেসিমিটারে 1.50 টাকা করে খরচ পড়ে, তাহলে আমাদের কত টাকা মোট খরচ পড়বে আমাদেরকে সেটা হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে হেভি ইজি অঙ্ক হয়ে গেছে। এবার এখন তাহলে আমরা কি করব, আমরা লিখব 1 বর্গ ডেসিমিটারে খরচ হচ্ছে তোমার 5 টাকা, 1.50 টাকা, এইটা খরচ, এটা বলে দেওয়া আছে বইতে। দেখো কোশ্চেনে বলে দিয়েছে প্রতি বর্গ ডেসিমিটারে খরচ 1.50 টাকা, 1 বর্গ ডেসিমিতে খরচ হচ্ছে 1.50 টাকা, এটা বলে দেওয়া আছে বইতে। আর আমি কত বার করেছি, 517 বর্গ ডেসিমিটার, তাহলে 517 বর্গ ডেসিমিটারে কত টাকা খরচ সেটা বার করব। তাহলে 517 বর্গ ডেসিমিতে খরচ হচ্ছে 517-র সাথে এটার গুণ আর একটা নিচে ভাগ না লিখলেও চলে, তাহলে 517 ইন্টু হচ্ছে তোমার কি 1.50 টাকা, বোঝা গেল জিনিসটা। আচ্ছা, তো 517-র সাথে যদি 1.5-কে গুণ করি, এখানে গুণ করে দেখাচ্ছি, 517 তার সাথে গুণ করবো 1.50, তাহলে গুণ যদি করি 0-র জন্য 3টে 0 আসবে এখানে, তারপর 5 হচ্ছে 5 দিয়ে গুণ করলে তোমার কি হচ্ছে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 5 একে 5 আর 3 8, 5 5 25, ঠিক আছে, নামলো, ইন্টু আর এখানে থাকবে হচ্ছে 7 1 5, করলে কত আসবে, 0 আসবে, 5 আসবে, 8 7 15-র 5 আসবে, হাতে থাকলো 1, তাহলে 5 আর 1 6 আর 1 7 আর 7, অর্থাৎ এখানে দেখো পয়েন্টের পর 2 ঘর রয়েছে, তাহলে এদিক থেকে পয়েন্টের পর 2 ঘর নাও মানে এইটা হবে, অর্থাৎ কত আসবে 775.50 টাকা। তার মানে আমার যেটা অ্যান্সার আসছে 775.50 টাকা, এই অ্যান্সারটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম 775.50 টাকা আছে। তোমরা বইয়ের যদি অ্যান্সার দেখো লেখা আছে 775 টাকা, আর 0.5-এর পরে মানে পয়েন্টের পর কিছু লেখা মানে সেটাকে আমরা পয়সা লিখতে পারি, অর্থাৎ এটাকে লিখতে পারি 775 টাকা 50 পয়সা, বোঝা গেল জিনিসটা। একই জিনিস বইতে 775 টাকা 50 পয়সা লেখা, আমি লিখেছি 775.50 টাকা, ব্যাপারটা কি হলো, তাহলে এইটুকু নিশ্চয়ই আইডিয়া তোমাদের কাছে ক্লিয়ার করা গেল, ঠিক আছে। তাহলে তোমরা গুণ করে দেখবে 517-র সাথে 1.50 এটাই পাবে, ঠিক আছে, ভালো করে বাড়িতে গুণটা করো, তাহলে এটাই পাবে। নিশ্চয়ই ক্লাস 10-এ উঠে গেছে, গুণ নিশ্চয়ই পারবে। একটা কিছু ছেলে মেয়ে দেখি আবার আমাকে বলে স্যার গুণটা করে দেখান, আরে ভাই ক্লাস 10-এ পড়ো তোমরা, 1 2 না যে গুণ শেখাবো, এটা ক্লাস 10-এ পড়ো, গুণটা যদি না করতে পারো তাহলে কেন ক্লাস 10-এ পড়ছো, তাই না। তো ক্লাস 10-এ পড়ো মানে ভাই এটুকু তো, মানে আমি সবাইকে করেই বলছি, ঠিক আছে, কেউ খারাপভাবে নিও না জিনিসটা। অনেকে বলে স্যার কাটাকুটিটা করে দেখান, গুণটা করে দেখান, তোমরা তো এই গুণটা তো আমি তাও করে দেখালাম, সব কিছু ধরে ধরে ভেঙে দেখাচ্ছি, কেউ কোথাও দেখাবে না, তা আমি ভেঙে গুণ করে দেখাচ্ছি। গুণটা এই ক্লাসে তোমরা পড়ো, এটা তোমাদের নিজেদের দায়িত্ব করা, আমার না,
ঠিক আছে, চলো তাহলে 22-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 23-এর দাগের অঙ্কটা চলে আসি। দেখো আমরা পরের যে অঙ্কটা সেটা চলে এসেছি, অর্থাৎ আমরা এখন করব 23-এর অঙ্কটা। এটা হচ্ছে আমাদের আয়তঘনর বড় অঙ্কগুলোর মধ্যে লাস্ট অঙ্ক, ঠিক আছে। তো এখানে কি বলছে, 20 মিটার দীর্ঘ, 18.5 মিটার চওড়া, আর হচ্ছে পুকুরটা বলে দিচ্ছে 3.2 মিটার গভীর। আমি আবার বলছি, 20 মিটার দীর্ঘ, 18.5 মিটার চওড়া এবং পুকুরটা 3.2 মিটার গভীর, তাতে জল আছে। তাহলে কত জল আছে আমি জানি না, তাহলে আমাকে কি করতে হবে, আগে পুকুরে চলো বার করে নিই পুকুরে মোট কত জল আছে। চলো সেটা বার করার প্রসেস কি, কোনো জিনিসের মধ্যে যেটা ধরে সেটা হচ্ছে তার আয়তন। তাহলে পুকুরের মধ্যে বলে দিয়েছে 20 মিটার লম্বা পুকুরটা, 18.5 মিটার পুকুরটা চওড়া, আর 3.2 মিটার হচ্ছে গভীর। তাহলে পুকুরে কত জল আছে বার করব কি করে, 3 থেকে গুণ করব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে পুকুরে জলের আয়তন গুণ করার প্রসেস হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে তোমার প্রস্থ ইন্টু হচ্ছে তোমার কি গভীরতা, বা বলতে পারো উচ্চতা। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 20 মিটার, ঠিক আছে, দৈর্ঘ্যের জায়গাতে 20 লিখলাম। প্রস্থর কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে হচ্ছে দেখো 18.5 মিটার, তো 18.5 মিটার লিখলাম। উচ্চতা গভীরতা কত দেওয়া আছে পুকুরের, গভীরতা দেওয়া আছে হচ্ছে 3.2 মিটার, ঠিক আছে। তাহলে 3টে যখন গুণ করেছি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, এটা আমাদের কি আসবে, এটা আমাদের আসবে হচ্ছে ঘন মিটার, ঠিক আছে, ঘন মিটার আসবে। কারণ আমরা সব মিটারগুলোকে গুণ করেছি, তাহলে মিটার 3খানা গুণ হয়েছে মানে মিটারের কিউব, বা আমরা বলতে পারি ঘন মিটার। তো দেখো কোয়েশ্চেনের মধ্যেই একটা কথা বলে দিয়েছে যে 1 ঘন মিটার সমান হচ্ছে 1 কিলোলিটার। তাহলে এত ঘন মিটার সমান হবে এত কিলোলিটার। তাহলে আমি এই যে ঘনমিটারটা লিখেছি, এটাকে আমরা ঘনমিটার না লিখে আমরা বা দিয়ে কি লিখতে পারি, এত কিলোলিটার, ঠিক আছে। যেটা ঘনমিটার সেটাই কিলোলিটার, ঠিক আছে। যেটা ঘন ডেসিমিটার সেটাই লিটার, আবার যেটা ঘন মিটার সেটাই হচ্ছে কিলোলিটার। একদম কোনো ভুল নেই, ঠিক আছে। ঘনমিটারের জায়গাতে তুমি কিলোলিটার লিখতে পারো, আর ঘন ডেসিমিটারের জায়গাতে তুমি লিটার লিখতে পারো, বোঝা গেল। তাহলে এত ঘনমিটার আমরা কি লিখেছি, বা আমরা লিখেছি হচ্ছে কিলোলিটার। তাহলে আমাদেরকে এত জল আমাদেরকে সেচ করে বাইরে ফেলতে হবে, পুকুর থেকে এই জলটা তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলতে হবে, ভালো কথা। তো পুকুর থেকে এই জলটা তুলে যখন আমি বাইরে ফেলবো, তাতে আমার সময় কত লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। কতক্ষণে পুকুরটি, মানে আমাকে সময়টা বার করতে হবে। তো দেখো সময়টা বার করার প্রসেস খুব ইজি, কিছুই করতে হবে না। কোয়েশ্চেনে একটা কথা বলে দেওয়া আছে যে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ হয়, মানে 160 কিলোলিটার জলসেচের জন্য কত সময় লাগছে, জলসেচের জন্য সময় লাগছে হচ্ছে তোমার 1 ঘন্টা। কত লাগছে, 1 ঘন্টা সময় লাগছে। তো আমি ঘন্টাটা না বলে আমি এটাকে মিনিটে বলছি, মানে আমার কি হবে 60 মিনিট হবে, বুঝতে পেরেছো জিনিসটা, 60 মিনিট সময় লাগছে। তাহলে আমার পুকুরে 160 কিলোলিটার জলসেচ করবার জন্য সময় কত লাগছে, 60 মিনিট। এটা আমাকে বলে দেওয়া আছে বইতে। আমাকে কত কিলোলিটার জল সেচ করতে হবে, এত কিলোলিটার জল সেচ করতে হবে। এটা দেখো 20 × 18.5 × 3.2, এত কিলোলিটার আমাকে কি করতে হবে, জল সেচ করতে হবে। আর আমাকে 160 কিলোলিটার জল সেচ হয় কত ঘন্টায়, 60 মিনিটে বা 1 ঘন্টায়। তাহলে আমি কি করব, এত কিলোলিটার জল সেচ করব। তাহলে 20 × 18.5 × 5টা ঠিক করে লিখি, 5 × 3.2, এত কিলোলিটার জল সেচের জন্য সময় কি লাগবে, এটার সাথে 60-এর গুণ আর এটা নিচে এসে ভাগ, মানে তোমরা নিশ্চয়ই জানো কোনাকুনি গুণ হয়, এটার সাথে 60-এর গুণ হবে আর এটা এসে নিচে ভাগ হবে। তার মানে কি হবে, এখানে আমি লিখছি, তাহলে 20 × হচ্ছে তোমার 18.5 ইন্টু হচ্ছে তোমার 3.2 ইন্টু হচ্ছে তোমার 60, টোটাল বাই দিয়ে হচ্ছে 160, বোঝা গেল জিনিসটা। পয়েন্ট তুলি, তাহলে ওপর দিক থেকে পয়েন্ট তুলছি মানে নিচের দিকে একটা 10 আসবে, কারণ পয়েন্টের পর এক ঘর বসে। এখান থেকে একটা পয়েন্ট তুলছি মানে নিচের দিকে আবার একটা 10 আসবে। তাহলে দেখো এখানের একটা 0 দিয়ে এর একটা 0কে কেটে দিলাম, এর একটা 0 দিয়ে এর একটা 0কে কেটে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, 16 দিয়ে 160কে কাটবো, তাহলে 16 দুগুণে হয় 32, 16কে 16 অর্থাৎ 10 থাকছে, ঠিক আছে। এবার 2 দিয়ে 10কে কাটলাম, তাহলে নিচে থাকলো হচ্ছে 5, 5 দিয়ে আমরা 185কে কাটছি, তাহলে 3 × 5 = 15, হাতে থাকলো হচ্ছে 3 আর থাকলো 5 অর্থাৎ 37। তাহলে আমাদের কি কি জিনিস গুণ হচ্ছে দেখো এখন, 37
2 আর হচ্ছে 6, এই তিনটে জিনিসের গুণ হচ্ছে। আমি 2 6 গুণ করে নিলাম, মানে 12, 12-র সাথে গুণ করতে হবে 37কে। তো এখানে গুণ করে দেখাই, 37 ইন্টু হচ্ছে 12 করতে হবে। তো গুণ করে দেখো, 7 12 84, 4 হাতে থাকলো 8, 3 12 36 আর 8 44, অর্থাৎ 444 মিনিট আসছে। ঠিক আছে, তো এটা করে আমাদের যেটা আসছে, এটা আসছে হচ্ছে 444 মিনিট আসছে, 444 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের এই টোটাল যে জলটা, টোটাল পুকুরের জল সেচ করতে আমাদের সময় কত লাগবে? 444 মিনিট। এবার এই 444 মিনিটটা তোমাদের বইতে ঘন্টায় দিয়েছে, তো ঘন্টায় দিলে আমাদেরকে এটা ভাগ করতে হবে কত দিয়ে? না হচ্ছে 60 দিয়ে। তোমরা নিশ্চয়ই জানো মিনিট থেকে ঘন্টা করবার নিয়ম, ছোটোবেলা থেকে শিখে আসছো। 444কে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করি, চলো। 60 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 6 7 42, অর্থাৎ 420 থাকছে, আর নিচে থাকছে হচ্ছে 24, অর্থাৎ 7 ঘন্টা আর নিচে থাকা জিনিসটা মিনিটে। তাহলে কি হলো আমার? 7 ঘন্টা 24 মিনিট, 7 ঘন্টা 24 মিনিট। 7 দিয়ে করে দেখো, 60 আর 7-এর গুণ করে দেখো, 420 পাবে, আর 444 থেকে 420 বাদ দাও, তাহলে 24 পাবে, অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট হচ্ছে তোমাদের অ্যান্সার। মানে যেটা 444 মিনিট সেটা মানেই হচ্ছে কত? 7। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? 444 মিনিট বা হচ্ছে তোমার 7 ঘন্টা 24 মিনিট হচ্ছে তোমাদের অ্যান্সার হলো এটার জন্য, মানে অর্থাৎ প্রথম যে জিনিসটা ছিল সেটা আমাদের বেরিয়ে গেল। এবার কি বলছে পরের জায়গাতে? বলছে ওই জল যদি 5.2 মিটার দীর্ঘ আর হচ্ছে তোমার 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তাহলে সেই জমিতে জলের গভীরতা কত? তাহলে দেখো, যে পুকুরের যে জলের আয়তন হবে, ওই টোটাল পুকুরের জলের আয়তনটা নিয়ে, টোটাল পুকুরের জল নিয়ে আমি কি করব? ধানের খেতে ফেলবো। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ধানের খেতে যে জলটা ধরবে, ধানের খেতে জলটা আমি কোথা থেকে পাচ্ছি? পুকুর থেকে পাচ্ছি। তাহলে ধানের খেতে যে জলটা ধরবে তার যেটা আয়তন হবে সেটা হচ্ছে পুকুরের মোট জলের আয়তনের সাথে সেম। তাহলে এবার দেখো, এবার আমি কি করব? এই জিনিসটা আমি বুঝলাম, ধান ক্ষেতের মধ্যে যে জলটা ফেলবো সেটা কোথা থেকে ফেলবো? পুকুর থেকে ফেলবো। তাহলে ধান খেতে তো এমনি এমনি জল থাকবে না। ঠিক আছে, তাহলে ধান খেতে ফেলা জলের আয়তন ইকুয়াল টু হচ্ছে পুকুরের জলের আয়তন, মানে ধান খেতে জলের আয়তন, ধান আমরা কি করব? ধান খেতে জলের আয়তন ইকুয়াল টু আমাদের হবে পুকুরের জলের আয়তন, কারণ পুকুরের সমস্ত জল নিয়েই আমরা ধান খেতে ফেলছি, অর্থাৎ পুকুরের যা জল ছিল, সেই পুকুরে যা জল ধরে তার যা আয়তন সেটা হচ্ছে ধান খেতে জলের আয়তনের সাথে সেম। এবার বলো ধান খেতে কত জল ধরে? সেটার জন্য কি করব? ধান খেতের আমরা কি করব? দৈর্ঘ্য ইন্টু হচ্ছে আমরা প্রস্থ ইন্টু হচ্ছে আমরা উচ্চতা আমরা বার করব। ঠিক আছে, তো সেই তিনটিকে গুণ করব। ঠিক আছে, তো সেই তিনটাকে গুণ করতে হলে ধান ক্ষেতের যেটা দৈর্ঘ্য যেটা দিয়ে দিয়েছে সেটা কত দিয়ে দিয়েছে? 59.2 মিটার দীর্ঘ বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্যের জায়গাতে লিখলাম 59.2। প্রস্থর জায়গাতে কত বলে দিয়েছে? দেখো, প্রস্থর জায়গাতে বলে দিয়েছে হচ্ছে 40, তাহলে লিখলাম। আর উচ্চতাটা বলে দেয়নি বা গভীরতাটা বলে দেয়নি, এখানে আমাদেরকে গভীরতাটা জানতে চেয়েছে, তাহলে উচ্চতা কথাটা ইউজ করবো না, এখানে গভীরতা কথাটা ইউজ করব। তাহলে আমরা কি লিখবো? গভীরতা ইন্টু হচ্ছে গভীরতা। ঠিক আছে, আমি সেটা লিখলাম। এবার আমি কি করছি? এই দৈর্ঘ্য প্রস্থ গভীরতাটা মুছে দিচ্ছি, এটা বোঝানোর জন্য বলেছি, এটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, জাস্ট এই কথাটাই লিখবে যে ধান খেতে যে জলের আয়তনটা সেটা হচ্ছে 59.2 ইন্টু 40 ইন্টু হচ্ছে গভীরতা। আচ্ছা, পুকুরে যে জলটা ছিল তার আয়তন কত ছিল? আমি দেখিয়েছিলাম পুকুরে জলের আয়তন কত ছিল? 20 ইন্টু হচ্ছে 18.5 ইন্টু হচ্ছে 3.2, 20 ইন্টু হচ্ছে তোমার 18.5 ইন্টু হচ্ছে তোমার 3.2, এটা আমি দেখিয়েছিলাম কিন্তু, যে পুকুরে যে মোট জল ধরছে সেই পুকুরের মোট জলের আয়তন হচ্ছে এইটা, অর্থাৎ 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। এটা আমি কিন্তু একটু আগেই দেখিয়েছি যে পুকুরে যে কত জল ধরে, চলো বার করি, সেটা বলেই আমি কিন্তু দেখিয়েছিলাম যে পুকুরে জল ধরে হচ্ছে 20 ইন্টু 18.5 ইন্টু হচ্ছে 3.2। তো আমাদের কাকে বার করতে হবে? আমাদেরকে গভীরতাকে বার করতে হবে। তাহলে গভীরতা আমি যখনই বার করব তখন আমাদেরকে কি করতে হবে বলো? এটা যেমন আছে লিখব 20 ইন্টু হচ্ছে 18.5 ইন্টু হচ্ছে 3.2, যেরকম আছে লিখলাম বাই দিয়ে। এই দুটো জিনিস এসে এই দেখো, এইটা আর এইটা এসে নিচে ভাগ হবে, অর্থাৎ 59.2 ইন্টু হচ্ছে আমাদের 40 নিচে এসে ভাগ হলো। এবার এখান থেকে একটা পয়েন্ট তুললাম, তাহলে নিচে একটা 10 আসবে। আবার এখান থেকে একটা পয়েন্ট তুললাম, তাহলে নিচে একটা 10 আসবে। এখান থেকে একটা পয়েন্ট তুললাম, তাহলে ওপর দিকে একটা 10 আসবে। বোঝা গেল জিনিসটা? ধরো 20 আর 40 কাটছি, তাহলে এখানে আমার 2 থাকছে। ঠিক আছে, তারপরে 10 আর একটা 10 পুরো কেটে দিচ্ছি, 2 আর হচ্ছে এখানের 32কে কাটছি, তাহলে আমার এখানে কত থাকছে? এখানে আমার থাকছে হচ্ছে 16 থাকছে। ঠিক আছে, এবার 2 দিয়ে যদি 592কে কাটি তাহলে কত থাকছে? 2 দিয়ে কাটলে আমার, আর 1 আর 2 অর্থাৎ হচ্ছে 6, তাহলে 2 দিয়ে এটাকে 16কে কাটলাম, আর এখানে থাকছে হচ্ছে 8। বোঝা গেল? এবার আমি 8 দিয়ে যদি 296কে কাটি তাহলে 8 দিয়ে কাটলে আমার কত থাকছে? 3 8 24। ঠিক আছে, 3 8 24, 5 আর 6 অর্থাৎ
57 মানে 7×8 = 56, ঠিক আছে। এবার 37 দিয়ে যদি তোমার ইয়েকে কাটি 185কে, তাহলে 37 ইন্টু হচ্ছে 5 মানে হচ্ছে 185 আসে। আমি করে দেখিয়ে দিচ্ছি এখানে 37 ইন্টু হচ্ছে 5 মানে 5 সাথে 35-এর 5 হাতে থাকলো 3, তাহলে 5 3 15 আর হাতে 3 ছিল অর্থাৎ 18 হলো, অর্থাৎ 185। ওই জন্য দেখো 37 আর 185 পুরো কেটে দিয়েছি, তাহলে থাকছে হচ্ছে কত 5 থাকছে 5 আর নিচে থাকছে হচ্ছে 10, এটা পুরো থাকছে, ঠিক আছে। তাহলে 5/10 এটা কিসে আছে, এটা আমাদের মিটারে বেরিয়েছে। তো এটাকে যদি আমরা ডেসিমিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, এর সাথে 10কে গুণ করতে হবে। দেখো 5/10টা আমি কাটাকুটি করছি না আপাতত, আমি এরকমই রাখছি, ওপরে 5 নিচে 10 রাখছি। আমি মিটার থেকে ডেসিমিটারে যেতে চাইছি, মানে সামনের দিকে এক ঘর যেতে চাইছি, তাহলে আমি কী করতে হবে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5/10 ইন্টু করতে হবে আর একটা 10, তাহলে এই 10 কেটে যাবে, এটা কনভার্ট হয়ে যাবে ডেসিমিটারে। দেখো অ্যান্সার কত পেয়ে গেছো তোমরা, সেটা হচ্ছে 5 ডেসিমিটার, ঠিক আছে। 5 ডেসিমিটার হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তো বোঝা গেল। তো এইভাবে আজকে আমরা ভিডিওতে কি করলাম, আমরা 20 তো আগের ভিডিওতে করিয়ে দিয়েছি, 21, 22, 23 তিনটে অঙ্ক মানে তিনটে আমরা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা MCQ SAQ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমাদের যখন কথা দিয়েছি পুরো চ্যাপ্টার কমপ্লিট করাবো, সে ম্যাথ হোক ফিজিক্যাল সায়েন্স হোক, যা কমপ্লিট মানে করানোর কথা দিয়েছি সেটা পুরোই করানো হবে। তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করা যায়। তো আমাদের দেখো, আমাদের কিন্তু আয়তঘনও কিন্তু কমপ্লিট হয়ে গেল, আজকে বড় অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার বাকি থাকলো ছোট অঙ্ক, অবশ্যই ছোট অঙ্কগুলো MCQ SAQ করাবো, কোনো জায়গায় কোনো চাপ নেওয়ার দরকার নেই।